৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের ২ দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবেলার হুঁশিয়ারি। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামাতের আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ। মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ সমন্বয়কে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে সার্জিসের ফেসবুক পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবা দানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। এবং এইচএসসি ও সমমানের বাকি সব পরীক্ষা স্থগিত। ১১ই আগস্ট থেকে নতুন রুটিন জানালো শিক্ষা বোর্ড। বারবার পেছানোয় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। আটচল্লিশ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবেলা করবে সরকার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। একদিকে বাংলাদেশ, অপরদিকে জামায়াত। স্বাধীনতা যুদ্ধে এমনই অবস্থান ছিল জামায়াত ইসলামী বাংলাদেশের। পাকিস্তানি বাহিনীর পক্ষ হয়ে তারা নেমেছিলেন মুক্তিকামী মানুষের হত্যাযজ্ঞে। আর এমন অবস্থানের কারণে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে নিষিদ্ধ হয় জামায়াতের রাজনীতি। তবে সেই রাজনীতির মার পেঁচেই ১৯৭৬ সালে পুনরায় রাজনীতির সুযোগ পায় স্বাধীনতা বিরোধী দলটি। তবে তখন থেকেই যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধের দাবি ছিল বিভিন্ন মহলের। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। সেই মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য দলে অন্য নামেও প্রচার করতে পারে। প্রায় ৪৮ বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
6 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়কদের আর নিরাপত্তার দরকার নেই জানিয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে যেতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30টা মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডিবি হেফাজত থেকে বাসায় ফিরে পুলিশি ধরপাকড়ের বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি না করার কথা দেয়া হলেও সে কথা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করা হয়েছে অভিযোগ করে সার্জিস লিখেছেন, সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাঠি চার্জ করা হয়েছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সার্জিস লিখেছেন, ডিবি হেফাজতে নিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন। তবে পোস্ট দেওয়ার কিছু সময় পর থেকেই সার্জিস আলমের ফেসবুক আইডি আর দেখা যাচ্ছে না। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্র নিহতের বিচার দাবি ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে অবস্থান করেন তারা। স্লোগান, গ্রাফিতি, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এদিকে রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে বাধা দেন শিক্ষকরা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু যেখানেই দেখা গেছে যে পিসফুল ইয়েটা ডিসরাপ্টেড হয়েছে বা জনজীবনে কোনো বা ট্রাফিক হোক বা একটা হয়তো বলা হয়েছে যে এই বাইরে যেতে পারবে না, সেখানে তারা যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে, সেইগুলোর ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়েছে। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব। আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক, সুতরাং তারপরে সেটার যদি কোনো ইয়ে থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না। আমাদের সাম্প্রতিক সহিংসতায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের কি বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আর যেসব শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন
সে বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন তিনি। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিশন 4 আগস্ট রংপুর থেকে কাজ শুরু করবে। 5 আগস্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইয়েদ নিহতের ঘটনার সাক্ষ্য গ্রহণ করবে কমিশন। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তদন্ত কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। এ সময় তিনি বলেছেন, যেসব এলাকায় তদন্ত কমিশন যাবে তার আগেই সেসব স্থানে মাইকিং করে সাক্ষীদের আহ্বান করা হবে। দেশের যে কোনো নাগরিক এতে সাক্ষ্য দিতে পারবেন। এছাড়াও সাক্ষীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতে তদন্ত কমিশন ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন কমিশন সভাপতি। কমিশনের অপর 2 সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। আগামী 4 তারিখে আমরা রংপুরে প্রথমে যাব। 5ই আগস্ট 2024 সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব। বাংলাদেশের যে কোনো নাগরিক তাদের কাছে কোনো তথ্য উপাত্ত থাকলে তারা যদি নাম গোপন করেও চায় সেখানে সে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবে। যারা যারা সাক্ষ্য দিতে আসবেন সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য দিতে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা তার সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চিত করবেন কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। তৃতীয়বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে কয়েক দফায় পরীক্ষা পেছানো হয়েছে। এখনও পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা। চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিতে গলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় এ দুর্ভোগ কমছে না। এই জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করেছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনের চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পানিবন্দী অন্তত 50,000-এর বেশি মানুষ এখনও তলিয়ে আছে রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট। ব্যবসাবন্ধ পলিসি না থাকায় এভিয়েশন খাতের সম্প্রসারণ হচ্ছে না বলে মনে করেন খাত ব্যবসায়ীরা। সিভিল এভিয়েশনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার US বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। বিমানমন্ত্রী জানিয়েছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সমাধানের পথ বের করবে সরকার। দেশের বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে US বাংলা এয়ারলাইন্স। 1 আগস্ট বৃহস্পতিবার বিকেল 5:15টায় প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পবিত্র নগরীতে সরাসরি কার্যক্রম শুরু করে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে এদিন রাজধানী এক হোটেলে ফিতা কেটে উদ্বোধন করেন বিমানমন্ত্রী ফারুক খান। এ সময় অংশ নেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সংস্থাটি জানায়, সপ্তাহে প্রতিদিন 436 আসনের এয়ারবাসের অত্যাধুনিক এক মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে ফ্লাইট। সম্প্রসারণ করতে হবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 53 বছরেও অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ হচ্ছে, যা সিভিল এভিয়েশনের অদক্ষতা। ঈশ্বরদী এয়ারপোর্টটা অবিলম্বে চালু করা উচিত এবং এরকম আরও অনেক এয়ারপোর্ট আছে আমাদের, সেগুলো চালু করা উচিত। কিন্তু সেখানে আমরা কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগই আমরা দেখিনি। ব্যবসায়ীরা জানান, পলিসি সঠিক না হওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ব্যবসা সম্প্রসারণে। আমরা পলিসি আপডেট করছি না। আমাদের যে পুরনো
পলিসিগুলো সেগুলি ওভারহল করতে পারছি না, আমরা কোথায় নতুন পলিসি করব। প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী জানান, আলোচনার ভিত্তিতেই গড়ে তোলা হবে সমৃদ্ধ এভিয়েশন শিল্প। প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। সকলকে নিয়ে বসে আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রাইট ওয়ে সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ ফরওয়ার্ড, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যাত্রীরা, দেশের মানুষ যাতে সঠিক ভালো সুন্দর সেবা পায়। এভিয়েশন খাতকে সম্ভাবনাময় করে তুলে যাত্রীদের কম ব্যয়ে সেবা দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবিও ওঠে অনুষ্ঠানে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।